মঞ্চে উপবিষ্ট আছে, আমার মাথা খেয়ে দিচ্ছিল কালীপদ। মঞ্চে রয়েছে দীপক প্রামাণিক, মঞ্চে রয়েছেন অখিল ঘোড়াই, মঞ্চে রয়েছেন আমাদের সকলের নেতা ছিলেন জগন্নাথ দা, ঘাটাল মিউনিসিপ্যালিটির এককালে চেয়ারম্যান ছিলেন, অবিভক্ত ঘাটালে যথেষ্ট শক্তিধর এককালের কংগ্রেসী নেতা, আজকে ভারতীয় জনতা পার্টির শিবিরে এসেছেন। আমার সাথে এসছে কলকাতা থেকে অ্যাডভোকেট কবির শঙ্কর বোস, এসছে রাজীব কুমার, এসছে পীযূষ সহ অনেকজন মানুষ। অল্প কথায় আলিশু কিন্তু খুব ভালো বলেছে, রতনও ভালো বলেছে। আমি দু চারটে কথা বলি, কারণ আমি এখনই বলছিলাম দূর পড়ে গেলেই আর সবাই চালানো যায় না। পশ্চিম বাংলায় এই মুহূর্তে গণতন্ত্র নিধন হয়েছে, গণতন্ত্র নেই। পাপের প্রায়শ্চিত্ত করছি, তাই সারা বাংলা ঘুরে ঘুরে বেড়াচ্ছি যে এই সরকারের পতনের জন্য। যেদিন মমতা ব্যানার্জির সাথে ছিলাম সেদিন জানতাম বাংলায় 1,96,000 কোটি টাকার ঋণ শোধ করার ক্ষমতা মমতা ব্যানার্জির নেই। সেদিন জানতাম বাংলায় 2 কোটি বেকারকে চাকরি দেওয়ার ক্ষমতা মমতা ব্যানার্জির নেই। জানতাম 55,000 কলকারখানা খুলে দেওয়ার ক্ষমতা মমতা ব্যানার্জির নেই। তাহলে স্বাভাবিকভাবে এই মাঠ আমাকে প্রশ্ন করবে যে তাহলে কেন মমতা ব্যানার্জির পিছন পিছন ঘুরে বেড়াতে? পিছন পিছন ঘুরে বেড়াতাম এই কারণে, ভেবেছিলাম বাংলার গণতন্ত্র, যে গণতন্ত্রটার উপর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এই ঘাটাল, গণতন্ত্র বলে কোনো বস্তু ছিল না। এই গণতন্ত্রটা যদি মমতার নেতৃত্বে ফেরে, সেই জন্যই ওর পিছন পিছন ঘুরে বেড়াতাম। এখন দেখলাম সিপিএম চোর ছিল, গণতন্ত্রে চুরি করছিল, আর সেই সিপিএম কে তাড়াতে গিয়ে যাকে ডেকে আনলাম সে হলো ডাকাত। বাংলায় গণতন্ত্রের যে ভিতটা, সেই ভিতটা ভেঙে চুরে তছবছ করে দিল। এই জগন্নাথ বাবু আছেন, রতনদা আছে, সবাই জানে, আনিসুর জানে, মমতা ব্যানার্জির লড়াই। নন্দীগ্রামে যাওয়ার সময় মমতা ব্যানার্জি যে মোটরসাইকেলটার পিছনে চলছিলেন সেটা চালিয়েছিল আনিসুর, আর একটা যে মোটরসাইকেলের পিছনে ছিলাম সেটা ছিলাম আমি। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করতে গিয়ে আজকে জানাতে চাইলাম চোর, ডেকে আনলাম টাকা। পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি এখন, আনিসুর বলেছে তবু একটু রিপিট করি, মধ্যপ্রদেশে নির্বাচন হলো, ভারতীয় জনতা পার্টি হেরে গেল। রাজস্থানে নির্বাচন হলো, ভারতীয় জনতা পার্টি হেরে গেল। ছত্তিশগড়ে নির্বাচন হলো, ভারতীয় জনতা পার্টি হেরে গেল। তাহলে জয় হলো কার? জয় হলো গণতন্ত্রের। একটা মানুষও মারা গেল, একটা মানুষ আহত হলো না, একটা লোকের ঘর বাড়ি পড়লো না, নির্বাচন হলো। আর আমরা কি দেখলাম পশ্চিমবাংলায়? আমরা পশ্চিমবাংলায় দেখলাম মমতা ব্যানার্জি সাদা শাড়ি পরে খুব সুন্দর সেজে গুজে টিভিতে দাঁড়িয়ে বলছেন উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। আরে বাবা, যদি উন্নয়নেই ভরসা থাকবে তাহলে পঞ্চায়েত নির্বাচনে 34% আসন তুমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলে কেন? পঞ্চায়েত নির্বাচনের দিন মশলা থেকে শুরু করে কাউন্টিং হওয়া অবধি 100 জনের উপরের মানুষ হত্যা হলো কেন? তুমি
বলছো বাংলায় নাকি গণতন্ত্র সুদৃঢ়। আর এই গণতন্ত্র সুদৃঢ় করতে গিয়ে তুমি একটা সার্কাস করলে কলকাতায়। দেখবেন যখন সার্কাস হয় না, কোন সার্কাসে যদি লোক না হয় তখন সকালবেলা সার্কাস কর্তৃপক্ষ ভ্যান নিয়ে বেরোয়, আর ভ্যান নিয়ে বেরোয় আর বলে আজকে সার্কাস দেখতে আসুন, আজকে সার্কাস দেখতে আসুন, আজকে সাদা বাঘ দেখা যাবে। মমতা ব্রিগেডে একটা ওই সাদা বাঘ দেখাবার জন্য একটা সার্কাস করবে। মঞ্চে কে ছিলেন? মমতা ব্যানার্জি বলছেন ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করতে হবে। আর এই ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা করার জন্য মমতা ব্যানার্জি ডেকে নিয়ে এলেন অখিলেশ, ডেকে নিয়ে এলেন সতীশ মিশ্র, ডেকে নিয়ে এলেন স্ট্যালিন, ডেকে নিয়ে এলেন ফারুক আব্দুল্লাহ, ডেকে নিয়ে এলেন লালু পুত্র তেজস্বী যাদব। আর এরা যারা ভারতবর্ষকে শাসন করবে বলছে, 2 ঘন্টার মোটি কোনো কথা নেই, কোনো আলোচনা নেই, শুধু মোদি 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 মোদি, কোনো আলোচনা নেই। ভারতবর্ষটা কিভাবে চলবে তার আলোচনা নেই, ভারতবর্ষের পররাষ্ট্রনীতি কি হবে তার আলোচনা নেই, ভারতবর্ষের স্বরাষ্ট্রনীতি কি হবে, আভ্যন্তরীণ নিরাপত্তা কি হবে তার কোনো আলোচনা নেই, বেকারত্ব কিভাবে যাবে তার কোনো আলোচনা নেই। 9 জন লোক তারা সবাই বলছে আমরা প্রধানমন্ত্রী হব। তা আমি একটা ফর্মুলা দিয়েছি, সোমবার যদি এরা যদি সরকার করে তাহলে সোমবারের প্রধানমন্ত্রী হচ্ছে স্ট্যালিন, এরা যদি সরকার করে মঙ্গলের বারের প্রধানমন্ত্রী অখিলেশ, এরা যদি সরকার করে তাহলে বুধবারের প্রধানমন্ত্রী ফারুক আব্দুল্লাহ, এরা যদি সরকার করে তাহলে বৃহস্পতিবারের প্রধানমন্ত্রী হচ্ছে তেজস্বী, আর শনি আর রবি কোনো কাজ থাকে না, এই 2 দিনের প্রধানমন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি। আজকে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে কোনো কথা নেই, সারাক্ষণ খালি মোদি 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 করে তারা কাটিয়ে দিল মিটিংটাকে। ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে যখন এই একটা মানুষ 36 ইঞ্চি ছাতি নিয়ে বলছেন সবকা সাথ সবকা বিকাশ, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বলছেন গরিব মায়েরা আর কাঠের উনুন জ্বালিয়ে রান্না করবে না, প্রত্যেকের বাড়িতে পৌঁছে দিতে হবে গ্যাসের উনুন, যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন যে প্রত্যেকটা বাড়িতে ইলেকট্রিসিটিকে পৌঁছে দিতে হবে, আর মমতা দেবীরা তখন বলছেন যে রাফেল রাফেল রাফেল। রাফেলটা কি? রাফেলটা খায় না, মাথায় দেয়। রাফেল একটা বিমান। আর আজকে দাঁড়িয়ে যারা কংগ্রেসের কথা বলছেন, তৃণমূল কংগ্রেসের কথা বলছেন, আমি শুধু কটা কথা বলি, শুনতে পারবেন তো শেষ অব্দি। 1987 সাল বোফোর্স কামান দুর্নীতি হলো 960 কোটি টাকা, শেয়ার দুর্নীতি হলো 1992 সাল পরিমাণ 5000 কোটি টাকা, চিনি দুর্নীতি হলো 1994 সাল 650 কোটি টাকা, প্রফেশনাল আলটিমেটাম দুর্নীতিতে 1950 সালে 5000 কোটি টাকা। আপনারা দুর্নীতির কথা বলবেন, আমি যদি দুর্নীতির ফিরিস্তি দিতে থাকি তাহলে তৃণমূল বা ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের পালিয়ে যাবার রাস্তা থাকবে না। আজকে দাঁড়িয়ে হঠাৎ করে মোদী বলছেন যে কেন্দ্র অন্তর্দয় যোজনা আপনার রাজ্যে হয়ে গেল খাদ্য সাথী, কেন্দ্রের বেটি বাঁচাও বেটি পড়াও আপনার রাজ্যে হয়ে গেল রাজ্য কন্যাশ্রী।
প্রধানমন্ত্রীর আবাস যোজনা, আপনার রাজ্যে নিজস্বী বাংলার বাড়ি আমার ঠিকানা বাংলা আমার যোজনা। কেন্দ্রের প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনা, রাজ্যের বাংলার গ্রামীণ সড়ক যোজনা। কেন্দ্রের প্রধানমন্ত্রীর গ্রামীণ আবাসন যোজনা, রাজ্যের আবেদন হলো বাংলার গৃহ প্রকল্প। কেন্দ্রের স্বচ্ছ মিশন ভারত মিশন, রাজ্যের মিশন নির্মল বাংলা। কেন্দ্রের আজীবিকা জাতীয় মিশন শৈশব মিশন, রাজ্যে আনন্দধারা। কেন্দ্রের আয়ুষ্মান ভারত, রাজ্যের স্বাস্থ্য সাথী। কেন্দ্রের স্কিল ইন্ডিয়া, রাজ্যের উৎকর্ষ বাংলা। কেন্দ্রের মনরেগা, রাজ্যের কর্মশ্রী। একের পর এক প্রধানমন্ত্রীর যোজনাগুলোর নাম পাল্টে দিয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি অনেক কাজ করেছি। একের পর এক বিজেপি কর্মী খুন হচ্ছে, একের পর এক বিজেপি কর্মী খুন হচ্ছে না। মমতা দেবী সুন্দরভাবে শাড়ি পরে পরে সেজে গুজে বলছেন বাংলায় গণতন্ত্র আছে, বাংলায় উন্নয়ন হচ্ছে। আজকে বাংলার বুকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কেন্দ্রে মোদীজি কি করেছেন। আমি আপনাকে এই প্রকল্পগুলোর নাম দিলাম, প্রত্যেকটা প্রকল্প হচ্ছে নরেন্দ্র মোদীর প্রকল্প। উনি নাম পাল্টে করতে চাইছেন নিজের নাম। আরেকটা কথা বলি, মমতা এত ভয় পাচ্ছে কেন? কালকে একজন শিল্পপতি গ্রেপ্তার হয়েছে, আর তৃণমূলের ঘরে থরহরি কম্পন লেগে গেছে। তারা ভাবছে এই রাত্রিরে বোধহয় কাকে ডাক করবে। আপনি নীরব মোদী বলছেন, আপনি বিজয় মালিয়া বলছেন, তারা তো চোর, তারা তো চুরি করেছে, সরকারি টাকা চুরি করেছে। কিন্তু বাংলার মাটিতে দাঁড়িয়ে গরিব মানুষকে তঞ্চতা করে যাদের সর্বশান্ত করেছে, সেই সারদা, সেই এমপিএস, সেই রোজভ্যালির টাকাটা কোথায় গেল? মমতা দেবী খবর দেবেন কি? এই যে কালকে যিনি গ্রেপ্তার হয়েছেন, দেখুন তার সাথে মমতা দেবীর কি ভাব। এই হচ্ছে ব্যবসায়ী মানুষ, কাল সিবিআই গ্রেপ্তার করেছে, মমতা দেবীর কি ভাব। আপনাদের এখানে মাঝে মাঝে পার্থ চ্যাটার্জি আসেন, পার্থ চ্যাটার্জি এসে অনেক বড় বড় ভাষণও দেন। পার্থ দ্বারা অবশ্য ইদানিং রাত্রে ঘুম হচ্ছে না। তার কারণ হচ্ছে যে এই যে প্রয়াগ কোম্পানি আছে না, এই প্রয়াগ কোম্পানিটা তৈরি করেছিল পার্থ চ্যাটার্জি। সেই জন্যে পার্থদার আজকাল মাঝে মাঝে ঘুম হচ্ছে না, ভাবছে কোন সময় রাত্রিবেলা সিবিআই এসে তাকে ডাক দেবে। এই দেখুন প্রয়াগ কোম্পানি। বাংলায় আমি প্রথম যেদিন জয়েন করেছিলাম, আমি একটা প্রশ্ন তুলেছিলাম। আপনারা দেখতেন বড় বড় বাংলায় বিশ্ব বাংলা লেখা ব আকারের ছবি। সেই বয়ে মালিক কে ছিল? মালিক ছিল অভিষেক ব্যানার্জি বলে উনি দাবি করেছিলেন। দাবি করেছিলেন কোথায়? না, যে পেটেন্ট আইন, তাতে অভিষেক ব্যানার্জি দরখাস্ত করে বলেছিলেন ওই বিশ্ব বাংলাটার আমি মালিক, এবং আমি যা কিছু করেছি মমতা ব্যানার্জির নির্দেশে করেছি। আজকে যদি পরবর্তী ক্ষেত্রে বিশ্ব বাংলাকে সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু ওই যে একটা বছর বিশ্ব বাংলা চলল, প্যারিসে স্টল হলো, লন্ডনে স্টল হলো, কলকাতায় স্টল হলো, কি জবাব দেবেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী? এই টাকাটা কোথায় গেল? মুখ্যমন্ত্রী জবাব দেবেন। আলিপুর কোর্টে আপনার ভাইপো এফিডেভিট করে বলেছে আমি যা করেছি আমার পিসি মমতা ব্যানার্জির নির্দেশে করেছি। কি জবাব দেবেন? মমতা দেবী জবাব দেবেন? আজকে বাংলায় দাঁড়িয়ে, আজ বাংলায় দাঁড়িয়ে এই ডেবরা বিধানসভা লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে আমি বলছি, আজকের এই সভার উপস্থিতি যদি আপনারা সবাই মিলে ঐক্য
ঐক্যবদ্ধভাবে বুথে বুথে পৌঁছতে পারেন, যদি আপনারা সবাই মিলে মানুষকে ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে এবারে ঘাটাল লোকসভা কেন্দ্রে কমল খেলবে। কারণ আমি আবার বলি, দিদির পুলিশ থাকবে না। এই যে থানা থেকে ওসি এসে ডেকে নিয়ে যাচ্ছে, কেন না তুমি বিজেপি কেন করছো? এই ওসি, এই পুলিশ, এরা এই ভারতবর্ষের লোকসভা নির্বাচনের পরিচালনা করবে। ভারতবর্ষের লোকসভা পরিচালনা করবে কেন্দ্রীয় বাহিনী। প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। আমি অত্যন্ত দায়িত্বের সাথে বলছি, আপনারা নির্ভয়ে ভোট দিতে পারবেন, কারুর ভোট কেউ কেড়ে নিতে পারবে না। আপনার কাজ মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষটা কোন জায়গায় এগোচ্ছে সেটা পৌঁছে। মমতা দেবী 1,96,000 কোটি টাকা দিয়ে শুরু করলেন, ডোল আর ইয়ের সরকার। আজকে ধার কত? 3,95,000 কোটি টাকা। মমতা দেবী আপনি কি শিল্প করেছেন? এই যে মায়েরা বসে আছেন, আমার মনে আছে মমতা দেবীর সাথে আনিসুল্লাহ ছিল। পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বলতাম, রাম রাজ মে ঘি মিলি, বুদ্ধ রাজ মে দুধ, বুদ্ধ কৃষ্ণ রাজ মে দুধ, আর বুদ্ধ রাজ মে চুল্লু মিলি, ঘুম ঘুম কে পি। এটা বলতাম। আর আজ মমতা দেবী আপনি আজকে পাড়ায় পাড়ায়, ছোটে ছোটে, অঞ্চলে অঞ্চলে, মহল্লায় মহল্লায় খালি মদের দোকান করছেন। কত পরিবার ভেঙে যাচ্ছে, কত সংসার ভেঙে যাচ্ছে। আপনার একটাই কাজ, খালি মদের দোকান। তাই এখন আমরা বলি, মমতা রাজ মে ঘুম ঘুমকে চুল্লু পি। কারণ এখন আর বুদ্ধ রাষ্ট্র নেই, তাই আমাদের বলতে হচ্ছে কৃষ্ণ রাজ মে ঘি মিলি, রাম রাজ মে দুধ, আর মমতা রাজ মে চুল্লু মিলি, ঘুম ঘুমকে। বাংলায় একটা পরীক্ষার ডেট, একটা লোক হাত তুলে বলতে পারবেন যে বিনা পয়সায় তার চাকরি হয়েছে? প্রত্যেকটা জায়গায় দুর্নীতি। কলেজে ভর্তি হতে যাবেন, দুর্নীতি। স্কুলে ভর্তি হতে যাবেন, টাকা দিতে হবে। পাড়ায় একটা বাড়ি করবেন, সিন্ডিকেটকে টাকা দিতে হবে। পাড়ায় একটা ইট রাস্তা ফেলবেন, তার অর্ধেক টাকা আগে দাদাদের দিতে হবে। আমাকে আস্তে আস্তে বলছিলাম যে এই রাস্তাটা করে দিন। আরে রাস্তাটা তো কন্ট্রাক্টররা ভয়ে আসে না, যে টাকা বরাদ্দ হয় তার 100% টাকা আগে তাদের অ্যাডভান্স দিতে হবে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে উনি এখন ভাবছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে। 42টা আসন, 573টা লোকসভা আসন, সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে 273টা পেতে হয়। 2001-এ দলটা তৈরি হয়েছে। 18 বছরে আপনি আসন নেন কত না? 42। তাহলে 543-এ আসন দিতে কত সময় লাগবে? 18 বছরে 42, তাহলে 90 বছরে 100। আপনি 590 মানে 450 বছর লেগে যাবে তৃণমূল কংগ্রেসকে 200 আসনে পাঠাতে যেতে। তৃণমূলটা 200 বছর থাকবেও না, আর তৃণমূলের অস্তিত্বও থাকবে না। ভাবছেন আমি প্রধানমন্ত্রী হব, সেই জন্য সার্কাস করলেন, একটা ব্রিগেড পেলেন কাউকে। যার না আপনাকে গিয়ে আপনি, মমতা দেবী আপনাকে আমি চ্যালেঞ্জ করি, পশ্চিমবাংলার বাইরে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে জিতে আসার ক্ষমতা রাখেন। আপনি প্রধানমন্ত্রী হবেন? আপনি প্রধানমন্ত্রী হবেন, তাহলে ভারতবর্ষের বাইরে যে কোনো একটা রাজ্যে যে কোনো একটা আসন থেকে আপনি যদি জামানত রাখতে পারেন, তাহলে রাজনীতি করাই ছেড়ে দেবেন। ভারতবর্ষের মধ্যে আপনি বিভাজন করছেন, আপনি পশ্চিম বাংলায় বিভাজন করছেন। আমাদের এখানে দুর্গাপুজো হতো, মহড়া
পুজো হতো, আমাদের মধ্যে বিভাজন ছিল না। আপনি সেই বিভাজনের বীজটা বপন করছেন। আনিসুর তো সংখ্যালঘু ছেলে, আমরা তো সংখ্যাগুরু ছেলে, আমাদের মধ্যে বিভাজন ছিল না। আপনি মমতা দেবী, আপনাকে কে বলেছে যে মহরমের দিন দুর্গাপুজোকে বন্ধ করতে হবে? সংখ্যালঘুরা কেউ বলেছে? কেউ বলে। তাহলে আপনি কেন করতে গেলেন? আপনি কেন করতে গেলেন? আপনাকে কে বলেছে? আপনি বাংলার বুকে বিভাজন। বাংলায় সংখ্যালঘু ভাইদের উদ্দেশ্যে বলি, 70 বছর সংখ্যালঘুরা ক্ষমতায় ছিলেন। আপনারা ব্যাংক থেকে যদি ঋণ পেতেন, তাহলে ঋণের পরিমাণ ছিল 1% থেকে 1.5%। আর এই 4 বছরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের সংখ্যালঘুরা ঋণ পাচ্ছে 5% থেকে 6%। ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে মুসলিমদের সবচাইতে বেশি বন্ধু ছিলেন বিধানচন্দ্র রায়। বিধানচন্দ্র রায়কে কোনদিন ভরপেট ইলিশ মাছের ভাত খেয়ে বিকেল বেলা টুপি পরে ওই মেকি ইফতার ভাঙতে যেতে হতো না। আপনি সকাল থেকে সারা দিন দিব্যি খাওয়া দাওয়া করলেন, আর বিকেল বেলা যখন ওই অভুক্ত মুসলিম ভাইগুলো তাদের খাবেন, আপনি গিয়ে তাদের পাশে বসে মেকি সংখ্যালঘু সম্প্রদায়ের বন্ধু সাজছেন। বাংলার বুকে দাঁড়িয়ে এই জিনিস কেউ করেনি। বাংলার বুকে দাঁড়িয়ে বাংলার এই বিভাজন যদি কেউ তৈরি করে, বাংলার বিভাজন তৈরি করার যদি দায়িত্ব কেউ নেয়, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি, যিনি বাংলার বুকে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করেছেন। আজকে ঘাটাল লোকসভা কেন্দ্রে আমরা সভা করতে এসেছি। এই সভায় রূপা এই সভায় আমার দায়িত্ব নিয়ে করেছে। আমি সভাকে ধন্যবাদ জানাই এবং আমি আশা করি আপনাদের জেলার সভানেত্রী অন্তরা, সেও খুব ভালো মেয়ে। সবাই মিলে আপনারা একত্রিতভাবে কাজ করলে এই ঘাটাল লোকসভায় আগামী দিন পদ্মফুল ফুটবে, এটা আমার স্থির বিশ্বাস। বাংলার যুব সমাজ 1 কোটি যুবক, 2 কোটি যুবক, মমতা দেবী বলছেন যে আমি 22 লক্ষ যুবকের চাকরি দিয়েছি। মমতা দেবী একটা শ্বেতপত্র প্রকাশ করুন। 22 লক্ষ দরকার নেই, আপনি 22টা নাম দিয়ে বলুন এই যুবককে এই জায়গায় আমি চাকরি দিয়েছি, তাহলে আমরা মাথা পেতে পারি। বাংলায় শিল্প নেই, বাংলায় শিক্ষা নেই, বাংলায় স্বাস্থ্য নেই, বাংলার কোনো জায়গায় 1 ফোঁটা উন্নতি নেই। মমতা দেবী খালি ঘুরে ঘুরে বলছেন উন্নয়ন 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 উন্নয়ন। উন্নয়নটা রাস্তায় দাঁড়িয়ে আছে, উন্নয়নটার ঘরে ঢুকছে না। তাই আমি সূর্যও চলে এসছে, মানুষেরও যাওয়ার সময় এসে গেছে, তাই আর বক্তৃতা দীর্ঘায়িত করছি না। শুধু আপনাদের বলতে চাই যে ঘাটাল লোকসভার মানুষ, আপনারা ঐক্যবদ্ধ হয়ে যদি এক জায়গায় দাঁড়িয়ে ভোটটা করেন, তাহলে আগামী লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভায় নিশ্চিত করে ভারতীয় জনতা পার্টি জিতবে। এবং মেদিনীপুর থেকে নয়, আমরা পশ্চিম বাংলা থেকে, অমিতজি 23টা বলেছে, আমার হিসেবে 23 নয়, আমার হিসেবে আমরা 26-এ পৌঁছে যেতে পারি। আপনারা যদি ঠিক থাকেন, তাহলে মেদিনীপুরের একটা লোকসভা ভারতীয় জনতা পার্টির হাত থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। ঘাটাল পারবে না, মেদিনীপুর পারবে না, ঝাড়গ্রাম পারবে না, একটা লোকসভা ছিনিয়ে নেওয়ার ক্ষমতা তাদের নেই। আর পূর্ব মেদিনীপুর, আমি শুনছিলাম এগরার একজন মানুষ এসছে, আপনারাও যদি ঠিক লড়েন, তাহলে এগরা লোকসভা, তমলুক লোকসভা কেন্দ্রেও এবার পরিবর্তন আসন্ন। তাই আগামী দিন 2019 ভারতবর্ষের বুকে আবার আরেকবার সরকার হবে। যে সরকারের নেতৃত্বে থাকবেন নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি পাকিস্তানের দিকে আঙুল তুলে বলবেন আঙুল তুলো না ভাই, আঙুলটা ভেঙে দেবো। যিনি চীনের দিকে তাকিয়ে বলবেন চোখ রাঙিও না ভাই, আমার
চোখও তোমার চোখের চাইতে কম লাল নয়। যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী জাপানকে বলবেন তোমার লোন আছে, সেই টাকা আমি ফেরত দেবো, কিন্তু টাকাটা ফেরত দেবো আমার কারেন্সিতে। যে প্রধানমন্ত্রী রাশিয়াকে বলবে তোমার লোন আছে, তোমাকে টাকাটা ফেরত দেবো, কিন্তু টাকাটা দেবো আমার কারেন্সিতে। এই হিম্মত ভারতবর্ষের বুকে 70 বছরের কেউ কোনো প্রধানমন্ত্রী দেখাতে পারেনি, যা দেখিয়েছেন নরেন্দ্র